আপনারা আছেন একাত্তর সংযোগে। আজকের একাত্তর সংযোগে এই পর্যায়ে আমরা কথা বলতে চাই যুক্তরাষ্ট্রে নভেম্বরে যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের নির্বাচনী প্রচার, রিপাবলিকান পার্টির একটি নির্বাচনী প্রচারে যেখানে ট্রাম্প ছিলেন, সেখানটায় গুলির ঘটনা ঘটেছে। বলা হচ্ছে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ সময় একদম ভোরে এবং যুক্তরাষ্ট্রের সময় তখন সন্ধ্যা পেনসিলভেনিয়া এক নির্বাচনী প্রচারে, যেমনটি বলছিলাম, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারী হিসেবে টমাস ম্যাথিউ ক্রুক্সকে চিহ্নিত করা হয়েছে। মঞ্চের 130 গজ দূরে একটি ভবনের ছাদ থেকে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কমপক্ষে 8টি গুলি ছোড়ে সে। I want to really see something that said, take a look at what happened. যুক্তরাষ্ট্রের পিটসবার্গ থেকে প্রায় 50 কিলোমিটার উত্তরে পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন ট্রাম্প। 78 বছর বয়সী ট্রাম্প সবেমাত্র বক্তৃতা শুরু করেছিলেন, তখনই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বন্দুকধারী। সঙ্গে সঙ্গেই সিক্রেট সার্ভিস এজেন্ট এবং নিরাপত্তা কর্মীরা তাকে ঘিরে ফেলে। তবে তার আগেই কানে ডান হাত চাপা দিয়ে মঞ্চে বসে পড়েন তিনি। প্রায় মিনিট খানেক পরে ট্রাম্প উঠে দাঁড়ান। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমেরিকাকে আবারও মহান করে তুলুন। এ হামলায় গুলিতে নিহত হন ট্রাম্পের এক সমর্থক, আহত হন আরও 2 জন। অন্যদিকে ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত হন বন্দুকধারী। হামলার এই ঘটনাকে হত্যা চেষ্টা হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে FBI। ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ শীর্ষস্থানীয় রিপাবলিকান ও ডেমোক্রেট নেতারা। It's one of the reasons why we have to unite this country. We cannot allow for this to be happening. We cannot be like this. We cannot condone this. হামলার পর ট্রাম্পের সঙ্গে সরাসরি কথাও বলেছেন বাইডেন। চিকিৎসকরা জানান ট্রাম্পের ডান কান ফুটো হয়েছে, তবে তা গুরুতর নয়। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। হামলার এই ঘটনা শুধু যুক্তরাষ্ট্রকে নয়, বরং প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর ওপর হামলার ঘটনায় মার্কিন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পর সিক্রেট সার্ভিসের ব্যর্থতা নিয়েও প্রশ্ন উঠেছে। সৃষ্টি ঘটক, একাত্তর। এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর সাইদ ইফতেখার আহমেদ। তিনি আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক এবং আমাদের সাথে আগে থেকেই আছেন অধ্যাপক শহীদুল হক। আপনার ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগের আজকের আয়োজনে। যেমনটি আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে বলা হচ্ছে ট্রাম্পকে হত্যার চেষ্টা হিসেবেই এই গুলি চালানো হয়েছে। কেন ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হলো, এবং ট্রাম্প সবশেষ বক্তব্যে বলেছেন সবাইকে আমেরিকানদের ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, এবং এমনটিও বলেছেন যে সিক্রেট সার্ভিসের কাছে তারা আরও রিসোর্স চেয়েছিল কিন্তু পায়নি রিপাবলিকানরা, এমন বলছে। আবার সিক্রেট সার্ভিস বলছে এটি সত্য নয়। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন। আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেটা নিউজ মিডিয়ায় এসছে, কিন্তু যে বিষয়টার দিকে আমাদের নজর দেওয়া উচিত সেটা হচ্ছে যে কনস্পিরেসি থিওরি জায়গা থেকে বাদ দিয়ে যে বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনীতির যে জায়গাটা আমাদের অনুধাবন করা দরকার, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে রাজনৈতিক কর্মসূচি, উনি যদি নির্বাচিত হয়ে আসেন, বিশেষত আন্তর্জাতিক যে রাজনৈতিক কর্মসূচিগুলি রয়েছে, নেটোর প্রশ্নে, রাশিয়ার প্রশ্নে এবং আরো কয়েকটি বিষয়ে, সে বিষয়গুলো নিয়ে এটা পরিষ্কার যে মার্কিন যে এস্টাবলিশমেন্ট তারা কিন্তু সেটা পছন্দ করছে। এটি হচ্ছে সবচেয়ে ওনার যে অভ্যন্তরীণ যে রাজনীতি, যে অতি রক্ষণশীল যে রাজনীতি বা দক্ষিণ পন্থার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে যাওয়ার যে রাজনীতি, তার বিরোধিতা রাজনীতি একটা বিরোধিতা রয়েছে ডেমোক্রেটদের থেকে, লিবারালদের থেকে, প্রগ্রেসিভ বা মুসলিম অভিবাসী তাদের থেকে। তো এই জায়গাটা নিয়ে থেকে আমার কাছে মনে হয় যে মার্কিন এস্টাবলিশমেন্ট অনেকে যেটা বলার চেষ্টা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে একটা ডিপ স্টেটের জন্ম হয়েছে, সেই ডিপ স্টেট সেটা পছন্দ করছে না। সেটা এই ধরনের একটা ইকুয়েশন কিন্তু মার্কিন রাজনীতিতে রয়েছে। এবং মার্কিন রাজনীতি যে নির্বাচনের যে রাজনীতি, তার যে ইতিহাসটা যদি আমরা দেখি, আমরা দেখি জন এফ কেনেডিকে হত্যা করা হয়েছে নির্বাচনে নয়, কিন্তু নির্বাচিত হয়ে আসার পরে তার ভাই রবার্ট কেনেডিকে নির্বাচনী প্রচারের সময় হত্যা করা হয়েছে, এবং বিভিন্ন সিনেটরদের সময় বা হাউসে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনের আগে সন্ত্রাসের ঘটনা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। তো এই ঘটনাটি এক্স্যাক্টলি কি সেটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না, তদন্ত চলছে, কিন্তু এ ধরনের একটা ডিভিশন, এ ধরনের চিন্তা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। সুতরাং আগামী যে দিনগুলো, নির্বাচনের আগের মুহূর্তের গুলো কিন্তু একটা টেন্সড অবস্থা মার্কিন রাজনীতিতে থাকবে, এবং উনি যদি নির্বাচিত হন বা না হন
তারপরও এই যে একটা বিভাজন, মার্কিন রাজনীতি, পররাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ নীতি কি হবে, সেই বিভাজনটা কিন্তু আগামী দিনও এক ধরনের দুই রিপাবলিকান এবং ডেমোক্রেটদের মুখোমুখি অবস্থান দাঁড় করানো, যেটা আমরা এক সময় দেখেছি বিভিন্ন গ্লোবাল সাউথের বিভিন্ন উন্নয়নশীল দেশে মার্কিন রাজনীতি অনেকটা সেদিকে নিপীড়িত হচ্ছে, আগামী দিনও মনে হয় সেদিকেই যাবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। এই ক্ষেত্রে মার্কিন গণমাধ্যমগুলোতেই বলা হচ্ছে যে সামনে নির্বাচনকে ঘিরে এ ধরনের সেখানটায় বলা হচ্ছে যে সহিংস উগ্রপন্থী গোষ্ঠী, একক হামলাকারী সহিংস চরমপন্থী বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী এবং দেশের ভেতরে জন্ম নেওয়া যারা চরমপন্থী রয়েছে সেই বন্দুকবাজদের হামলার শিকার হতে পারে বলে একটা বড় ধরনের উদ্বেগ রয়েছে। সেটি আশঙ্কা কতখানি? সেটির তো একটা শঙ্কা রয়েছে, যেমন অনেকে মনে করছেন যে যাকে গুলি করে হত্যা করা হয়েছে সে হয়তো এন্টিফা একটা গ্রুপ আছে, যেটা হচ্ছে এন্টি ফ্যাসিস্ট এবং এক্সট্রিম লেফট একটা গ্রুপে সে বিলং করে, এ ধরনের একটা বিষয় রয়েছে। এর পাশাপাশি যে এক্সট্রিম রাইট উইং অনেক গ্রুপ রয়েছে, এবং আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র বহন করার একটা আইনগত ভাবেই আপনি অস্ত্র বহন করতে পারবেন, সেটা বিভিন্ন কিন্তু সশস্ত্র গ্রুপ সেখানে রয়েছে। সুতরাং এই প্রশ্নকে ঘিরে আপনার ডানপন্থা এবং অতি উগ্র ডানপন্থা এবং ডেমোক্রেটদের যে আপনার মুখোমুখি অবস্থান, সেটা নিঃসন্দেহে একটা সংঘাতপূর্ণ একটা অবস্থানের দিকে যেতে পারে। কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু গণতন্ত্রের একটা দীর্ঘ ঐতিহ্য রয়েছে, এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি, গণতান্ত্রিক চর্চার প্রতি কিন্তু রাজনৈতিক দলগুলোর এক ধরনের কমিটমেন্ট এবং এক ধরনের দীর্ঘ চর্চার অভিজ্ঞতা রয়েছে। সুতরাং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেখানে থাকে সেখানে কিন্তু এই ধরনের সংঘর্ষ গুলো কিন্তু অ্যাভয়েড করা যায়, এটাও কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দেখে এসেছি। সুতরাং একটা উত্তেজনা থাকবে, একটা মানে অবস্থান থাকবে, কিন্তু এটি একেবারেই ভয়াবহ একদম মানে সংঘাতের অবস্থান যাবে এরকম বোধহয় ব্যাপারটা নয়, কিন্তু এই ধরনের বিভিন্ন উত্তেজনা বিভিন্ন সময় তৈরি হতে পারে, এটাই মনে হচ্ছে আমার। তার আশঙ্কা রয়েছে। অধ্যাপক শহীদুল হক, এখানটায় আপনার মন্তব্য নেব এবং আপনাকে কয়েকটি তথ্য একটু জানাতে চাই। সেটির মধ্যে আছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি জরিপে দেখা গেছে যে ট্রাম্পের পক্ষে সহিংসতায় সমর্থনের চেয়ে তার বিরুদ্ধে সহিংসতায় সমর্থন বেড়েছে, এবং আরও বলা হয়েছে যে প্রাপ্তবয়স্ক আমেরিকানদের মধ্যে ৫৮.৬% মনে করেন আজকে যুক্তরাষ্ট্রের যে পরিস্থিতি তাতে নির্বাচন দেশটির সবচেয়ে মৌলিক রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলো সমাধান করতে পারবে না। মানে যে যুক্তরাষ্ট্রকে আমরা চিনি বা বলে যুক্তরাষ্ট্র তাদের যে কথা বলে থাকে, সেখানটায় এই জরিপের তথ্য একেবারেই অন্যরকম। সেখানটায় মার্কিন রাজনীতি কি সহিংস হয়ে উঠছে কিনা আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ। সেটা ওই প্রশ্নে যাবার আগে আমি বলতে চাই যে এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়, এবং আমার মনে হয় যে এই ধরনের ইনসিডেন্টের ব্যাপারে আমাদের সবাই একমত হয়ে প্রতিবাদ করা ছাড়া কোনো রাস্তা নেই। দ্বিতীয়ত হচ্ছে আমেরিকান ভাগ হয়ে গেছে। এটা এই ভাগটা সবসময় ছিল রাইট অ্যান্ড লেফট, মানে আমরা যদি সিম্পল করে বলি, এবং সবসময় রাইটের একটা স্ট্রং প্রেজেন্স ছিল, পলিটিক্সেও ছিল, সমাজেও ছিল, বিকজ ইটস এ ক্যাপিটালিস্ট সোসাইটি। বাট কখনো রাইট মাঝামাঝি এসছে, লেফটও কখনো মাঝামাঝি গেছে। কিন্তু এই মুহূর্তে মানে বলা হয় যে নিউ লিবারালিজম বা লিবারালিজম যে ভ্যালুসগুলো, লিবারাল ভ্যালুসগুলোর উপরে বোথ ফাইন্যান্সিয়ালি অ্যান্ড সোশ্যালি, ওই ভ্যালুসগুলো হ্যাজ কাম আন্ডার স্ট্রং অ্যাটাক। স্পেশালি ট্রাম্প শুধু যে আন্তর্জাতিক পর্যায়ে একটা সেটা ভেরি রেডিক্যাল অ্যাপ্রোচ নিয়েছেন তাই না, ডোমেস্টিক্যালিও উনি বেশ কিছু বিভাজনমূলক নীতি গ্রহণ করেছেন। শুধু মানে নন অ্যাংলো সেকশনস না, অনেক ইভেন অ্যাংলো সেকশনসরাও অনেকে তারকে পছন্দ করেন এবং বলে যে ট্রাম্প যে বিশ্ব ব্যবস্থা লিবারালিজমের উপর গড়ে তুলেছিল সেটাকে সে ডিজোন করছে এবং ভেঙে দিচ্ছে। তার ফলে একটা ভ্যাকিউম তৈরি হচ্ছে। ফলে এই ধরনের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল তার রেডিক্যাল পজিশনের জন্য তাকে অনেকে অপছন্দ করে। এখন ওইটাই একটা ভায়োলেন্ট ফর্মে ওনার উপরে অ্যাটাক হয়েছে। এইটা আমার মনে হয় আরো একটু সময় লাগবে, বাট ইটস এ ম্যানিফেস্টেশন দ্যাট দি সোসাইটি ইজ স্প্লিট বিটুইন লেফট অ্যান্ড রাইট থ্রু দ্য মিডল। এবং এইটা শুধু ইউনাইটেড স্টেটসেই না, আপনি যদি ইউরোপে আসেন একই অবস্থা দেখবেন। হ্যাঁ, যদিও ফ্রান্স জাস্ট মানে বলে ইট হ্যাজ সেভড ইটসেলফ ফ্রম দ্য ব্রিঙ্ক। লাস্ট নাইটে লেফটিস্টরা সবাই ভোট দিয়ে ম্যারি লেপকে
হারিয়ে দিয়েছে টু এ লার্জ এক্সটেন্ট। না হলে আজকে ফ্রান্সেও থাকতো, জার্মানিতেও থাকতো, ইটালিতেও থাকতো এই আলট্রা রাইটরা। যে আলট্রা রাইটরা ইজ ট্রাইং টু কাম ব্যাক অলসো ইন ইউনাইটেড স্টেটস, কারণ ওর জন্মটা ওইখানেই হয়েছে। জি, সুতরাং এই ধরনের অস্থির অবস্থায় এই ধরনের ঘটনা ঘটা ঠিক না, বাট ঘটেছে। এইটাই ম্যানিফেস্টেশনস দ্যাট দেয়ার ইজ এ ডিপার স্প্লিট ইন দ্য সোসাইটি। থ্যাংক ইউ। জি, ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, এই আমরা দেখেছি যে নির্বাচন নিয়ে প্রথম যে বিতর্ক হলো তার পরবর্তীতে আসলে বাইডেনের প্রার্থী থাকা উচিত কিনা তা নিয়ে ডেমোক্রেটদের মধ্যে এক ধরনের আলোচনা উঠেছে। আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং এই হামলার পর ট্রাম্প বা রিপাবলিকান দলের ক্ষেত্রে কি কি বিষয় যুক্ত হতে যাচ্ছে সেটিও বলবো, তবে একটা বিরতির পর, সবশেষ বিরতির পর ফিরছি। এত সংযোগে আমরা কথা বলছি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি ট্রাম্পের একটি সমাবেশে তাকে হত্যার যে চেষ্টা করা হয়েছে সেই প্রসঙ্গে আমাদের সাথে যুক্ত আছেন সাবেক পররাষ্ট্র সচিব অধ্যাপক শহীদুল হক এবং আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ। ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের মাত্র দুদিন আগে এই ট্রাম্পের সমাবেশে এই গোলাগুলির ঘটনা ঘটেছে এবং যেটি আমি বলছিলাম যে যখন প্রথম বিতর্কটি হলো সেখানটায় জো বাইডেনের বক্তব্য বা তার ক্লান্ত হয়ে পড়া এবং তার পরবর্তীতে নেটো সামিটের শেষ দিনেও তিনি পুতিন বলে ডাকলেন জেলেনস্কিকে এবং ডোনাল্ড ট্রাম্পকে কমলা হ্যারিসের জায়গায় ভাইস প্রেসিডেন্ট বলে সম্বোধন করলেন। এটি নিয়ে তো ডেমোক্রেটদের মধ্যে একটি আলোচনা ছিল যে তার আসলে সরে দাঁড়ানো উচিত। সেখানটায় ট্রাম্পের এই নির্বাচনী প্রচারে গোলাগুলির ঘটনার পরবর্তীতে রিপাবলিকানরা বা ট্রাম্পকে আলাদাভাবে কোনোভাবে এখানটায় কি তিনি কোনোভাবে লাভবান হবেন কিনা? কিন্তু অবশ্যই লাভবান হবেন এবং উনি গুলির চালানোর পরে উনার যে একটা ছবি আমরা ইন্টারনেট এবং টেলিভিশনে আমরা দেখছি যে পতাকা পাশে দাঁড়িয়ে, এটা ইতিমধ্যেই মার্কিন মিডিয়া একটা আইকনিক পিকচার হিসেবে তুলে ধরেছে এবং ট্রাম্প এটাকে যে আমেরিকার গণতন্ত্র এবং আমেরিকার যে ভ্যালুস তার পক্ষে যে ডোনাল্ড ট্রাম্প আছেন তারা সেটাকে নিয়ে কিন্তু নির্বাচনী প্রচারের সামনে যাবে। এছাড়াও আপনি যেটা ইতিমধ্যে বলেছেন যে প্রেসিডেন্ট বাইডেনের শারীরিক এবং মানসিক সক্ষমতা নিয়েও কিন্তু বিভিন্ন মহলে এবং যে ডেমোক্রেটিক পার্টির মধ্যে কিন্তু প্রশ্ন এসেছে যদি আসলেই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবার মতো শারীরিক এবং মানসিকভাবে যোগ্য কিনা। এই সমস্ত কিছুই কিন্তু প্রেসিডেন্ট যে নির্বাচন হতে যাচ্ছে সামনে সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ দেবে। তার উপর এই ঘটনাটি তার পক্ষে কিন্তু একটা জোয়ার তৈরি করা ওরা চেষ্টা করবে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে। তবে শেষ পর্যন্ত কি হবে এখনো কিন্তু বলা মুশকিল। আগামী দিনগুলোকে এই বিষয়গুলোকে প্রেসিডেন্ট বাইডেনের ক্যাম্প কিভাবে মোকাবেলা করবে সেটার উপরে কিন্তু বলা যাবে যে এই ঘটনার কি প্রভাব মার্কিন নির্বাচনে পড়েছে। এখনই ফাইনাল কথা বলার সময় আসেনি, কিন্তু রিপাবলিকান পার্টি নিঃসন্দেহে একটা অ্যাডভান্টেজ নিতে যাবে। জি, অধ্যাপক শহীদুল হক, আমি এর আগে যেমনটি বলছিলাম যে আপনাকে জরিপের কথা বলছিলাম, সেখানে কয়েকটি তথ্য বলেছি, কিন্তু এর বাইরে আমরা দেখেছি সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা সেটি নানা রকম রূপ পেয়েছে। এর মধ্যে যদি আমরা ক্যাপিটাল হিলের ঘটনা দেখি, 6 জানুয়ারির নির্বাচনী কর্মকর্তাদের হয়রানির খবর আছে, সহিংস হুমকি আছে এবং নির্বাচনী কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টার কথাও কিন্তু এসেছে। এই যে আমরা উন্নয়নশীল দেশ বলি বা উন্নত হোক, কার্যকর গণতন্ত্রর কি অবস্থা দেখেন? আসলে গণতন্ত্রের যদি খুব ন্যারো ডেফিনিশনে দেখেন তাহলে আমার মনে হয় যে গণতন্ত্র যে একই ধারায় সবসময় চলবে এমনও কোনো কথা নেই। আপস অ্যান্ড ডাউন হবে, দিজ আর আপস অ্যান্ড ডাউন। অ্যাট দ্য এন্ড কিন্তু আমরা যেভাবেই দেখি না কেন আমেরিকায় কিন্তু গণতন্ত্র টিকে আছে, ওখানে কিন্তু এর অল্টারনেটিভ আসেনি। এবং আমরা দেখেছি যে ট্রাম্পের মতো যেহেতু তাকে আলট্রা রাইটিস্ট বলে দেখা হয়, তাকেও কিন্তু জনগণ ভোট দিয়ে সরিয়ে দিয়েছে। সে যতই এটাকে অপোজ করে থাকুক, এট দেন হি হ্যাড টু অ্যাকসেপ্ট ইট। সুতরাং ওইখানে দেয়ার আর উইকনেসেস, দেয়ার আর লিমিটেশনস, বাট এট দ্য এন্ড আমেরিকান গণতন্ত্র আমার মনে হয় অন্যান্য অনেক দেশের গণতন্ত্রের চেয়ে শক্তিশালী। আর আমি প্রফেসর আহমেদের সাথে একমত, বাট একই সাথে এটাও বলি যে বাইডেন কিন্তু খুব ভালো একটা ফার্স্ট মুভ নিয়েছেন, কথা বলেছেন তার সাথে, পাবলিকলি যে বলেছেন অ্যাকসেপ্ট করলাম। এই জিনিসগুলো তো আমেরিকান সাইকিকে খুব ইম্প্যাক্ট করে এবং এখন দেখা যাবে যে বাইডেন কিভাবে এটাকে প্রতিহত করেন। আই উইল নট বি সারপ্রাইজ দ্যাট আন্ডার এ কনস্পিরেসি থিওরি কেউ বলতে শুরু করবে যে আসলে তো উনি এটা করিয়েছেন নিজের পপুলারিটি কে রিএস্টাবলিশ করতে। এই থিওরিও
প্লিজ শুনবেন, আমি বলছি না আজকে যেটা হবে, বাট এটাও হবে, এন্ড দ্যাটস আ পসিবিলিটি, ইট মাইট হ্যাপেন বিকজ হি ইজ আউট অফ দ্য বক্স পারসন। থ্যাংক ইউ। জি, এবং যেটি আপনি বলছিলেন এই যে ষড়যন্ত্র তত্ত্ব এবং দুই পক্ষের মধ্যেই মানে ট্রাম্পের পক্ষে বিপক্ষে এই দুই পক্ষের মধ্যে সহিংসতায় সমর্থনের কারণ হিসেবে কিন্তু এই যে এস্টাবলিশমেন্টের ওপর অবিশ্বাস এবং ষড়যন্ত্র তত্ত্ব এই দুটি বিষয় তুলে ধরা হচ্ছে। সবশেষ সময় হাতে অল্প, সাঈদ ইফতেখার আহমেদ আপনার কাছ থেকে মন্তব্য নেব। এই বিষয়ক মন্তব্য এই যে এই প্রশ্নটি করেছিলাম যেটি শহীদুল হককে। আচ্ছা, সেটা হচ্ছে যে হ্যাঁ, নির্বাচনকে সামনে রেখে একদিকে যেমন ষড়যন্ত্র তত্ত্ব সামনে চলে আসতে সম্ভাবনা রয়েছে, অপরদিকে রিপাবলিকান পার্টির যে ক্যাম্প সেখান থেকে তো বাইডেনকে নির্বাচনী ভাষায় যে তারা ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে এই ধরনের বক্তব্য কিন্তু চলে আসতে পারে, কিন্তু ডিপ স্টেট বা এস্টাবলিশমেন্ট তাকে সরিয়ে দিতে চাচ্ছে এই ধরনের কোনো বক্তব্য আমরা মার্কিন রাজনীতিতে দেখবো না। এবং অ্যাট দ্য সেম টাইম যে গণতন্ত্রের যে শক্তির উৎসটা, এই দেশ যে সমস্ত রাষ্ট্রের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে সেখানে যতই এক্সট্রিম লেফট বা এক্সট্রিম রাইট শক্তিশালী হয়ে উঠুক, তাদের কিন্তু যে ডেমোক্রেটিক প্রসেস যেটা রয়েছে সেই প্রসেসটা কিন্তু ফলো করেই রাজনীতিটা করতে হয়। এবং মেকানিজমটা এমন ভাবে সাজানো, সেই প্রসেসটাকে বাইপাস করে কোনো কিছু করার কিন্তু কোনো সুযোগ নেই। সেটা ভারতবর্ষও নেই, সেটা ইউরোপীয় দেশগুলোতেও নেই, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র নেই। সুতরাং গণতন্ত্রের শক্তিতে এই জায়গায় যে একেবারেই যদি একদম এক্সট্রিম একটা রাজনৈতিক সংগঠনও যদি ক্ষমতায় চলে আসে, তাকে কিন্তু 4 বা 5 ডিপেন্ড অন দ্য কান্ট্রি যে আপনাকে ভোটের মাধ্যমে কিন্তু সরে যেতে হবে। সুতরাং এটি হচ্ছে বিউটি। এই বিউটি গুলো যদি বিভিন্ন উন্নয়নশীল দেশ ফলো করে তাহলে কিন্তু তাদের যে সংকটগুলি ইনক্লুডিং বাংলাদেশ, যে সংকটগুলি থেকে কিন্তু তারা মুক্তি পেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের এই জায়গাগুলোতে কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও সত্য যে এই সমস্ত এক্সট্রিম রাইট উইং শক্তিগুলির যে উত্থান, সেগুলি কিন্তু তাদের যে ডেমোক্রেটিক ভ্যালুস, নর্মস এন্ড প্র্যাকটিস সেটাকেও কিন্তু একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছে। এবং ডেমোক্রেটিক যে আপনার যে চর্চার জায়গাটা সেটা সংকুচিত করার একটা বিপদ কিন্তু সেখানে তৈরি হয়েছে। এগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে, অ্যাড্রেস করতে হবে। এগুলো যদি মাথায় রাখতে না পারে এই সমস্ত দেশের লোকজন এবং যারা রাজনীতি করেন এবং অ্যাড্রেস করতে না পারে, তাহলে কিন্তু সেখানে গণতন্ত্রের বিপদে পড়ার একটা সংকট কিন্তু সেখানে রয়েছে। এগুলো কিন্তু মাথায় নিয়ে কিন্তু এখানকার যারা পলিসি মেকার রয়েছেন, রাজনীতি করেছেন, তাদেরকে সেই রাজনীতিটা করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর সাঈদ ইফতেখার আহমেদ আমাদের সাথে যুক্ত হবার জন্য, এবং অধ্যাপক শহীদুল হক আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। এই ছিল আজকের ৭১ সংযোগে। ভালো থাকবেন, ৭১-এর সঙ্গেই থাকবেন।